বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওমরগনি ইংলিশ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মিনুয়ারা বেগম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি ক্লাস দিব একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে ক্লাস শুরু করার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে তোমাদের যখন পরীক্ষা হবে প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক, যেটাই হয় না কেন, তোমাদের প্রশ্ন কিন্তু দুটো পেপারের উপর হবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, দুটো থেকেই কিন্তু প্রশ্ন করা হবে। আমাদের লিখিত পরীক্ষায় তোমাদের 70 মার্কসের হবে সিকিউ, তোমাদের হবে 70 মার্কসের। সেখানে হাফ থাকবে তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর এবং হাফ থাকবে কি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর। তোমরা হয়তো বলতে পারো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এত তাড়াতাড়ি, প্রথম পত্রে তো ঠিকভাবে বুঝলাম না, দ্বিতীয় পত্রে কি বুঝবো। দ্বিতীয় পত্র যেহেতু আছে, তো এই জন্য আমরা সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলো যেগুলো বেছে নিয়েছি, যেগুলোতে তোমাদের করতে কষ্ট হবে না, মোটামুটি একটু মনোযোগ সহকারে পড়লে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট পার্টে জাবেদা জানা লাগে, জানানো কিভাবে করতে হয়, খতিয়ান কিভাবে করতে হয়, রাওমিল কিভাবে করতে হয়, পুরোটাই এগুলো সব জানতে হয়। কিন্তু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে আমি এখন যে চ্যাপ্টার আলোচনা করব, ওখানে তেমন কোনো ঝামেলা নাই। আমাদের একটু চিনতে হবে চলতি সম্পদ কাকে বলে, স্থায়ী সম্পদ কাকে বলে, যা তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো তা দিয়ে মোটামুটি তোমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র যে চ্যাপ্টারটা আলোচনা করব তা দিয়ে পুষিয়ে নিতে পারবে। আমার আজকের আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণীটা কি? আর্থিক বিবরণীটা কি? আর্থিক বিবরণী হচ্ছে একটি হিসাব কাজ শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা, অবস্থা জানার জন্য সার্বিকভাবে যে বিবরণী তৈরি করা হয় সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর আর্থিক বিবরণীর মাধ্যমে যে বিশ্লেষণ হয় সেটা হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। আচ্ছা, এখন আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ কেন প্রয়োজন হয়, আর্থিক বিবরণী বিশ্লেষণের কেন দরকার হয়। মনে করো একটা ব্যবসা শুরু হয়ে থাকে একটা নির্দিষ্ট হিসাবকালে, ধরো জানুয়ারির 1 তারিখে শুরু হলো, সেটা শেষ হবে কি ডিসেম্বরের 31 তারিখে। এই যে একটা লং টাইম, এখানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন ছিল, ব্যবসা করে কেমন মুনাফা করলো, ঠিক আছে, প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কি, প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কি, প্রতিষ্ঠানের পাওনাদার কতজন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পাওনাদার কতজন, বাহ্যিক পাওনাদার কতজন, মালিকের কি অবস্থা, এগুলো শেয়ারের কি অবস্থা, এগুলো প্রত্যেকটা বিষয় জানার জন্য আমাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে। এখন আর্থিক বিবরণী বিশ্লেষণের অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে। দেখো, তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ, তুলনামূলক আয় বিবরণী বিশ্লেষণ, ঠিক আছে। অনুপাত বিশ্লেষণ, মূলধন পরিবর্তন বিবরণী ইত্যাদি আরো অনেকভাবে আর্থিক বিবরণীর বিশ্লেষণ করা যায়। আমি মাত্র এখানে কয়েকটা ধাপ আলোচনা করেছি, কয়েকটা পদ্ধতি আলোচনা করেছি যেটার ভিত্তিতে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা যায়। একটা কি লিখেছি, তুলনামূলক উদ্ধৃতপত্র বিশ্লেষণ, তুলনামূলক আয় বিবরণী বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ, মূলধন পরিবর্তন বিশ্লেষণ। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কতগুলো কৌশল। এগুলা কি? কৌশল। কিসের কৌশল? সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল সমূহ। এটা হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল সমূহ। কি কি কৌশলে, কি কি পদ্ধতিতে, পদ্ধতিও বলতে পারি আমরা, পদ্ধতি এগুলো হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল অথবা পদ্ধতি।
তুলনামূলক দ্বিতীয় পত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারি, তুলনামূলক আয় বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারি, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি, আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারি, মূলধন পরিবর্তন বিবরণী দিয়ে আমরা কি করতে পারি, আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারি। তো আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব, এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা কৌশল হচ্ছে কি, পদ্ধতি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আচ্ছা, আজকে আমরা সেই অনুপাত বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করব। অনুপাত, এখন প্রথমে আমাকে জানতে হবে অনুপাতটা কি। অনুপাতটা কি? তাহলে আমার আলোচ্য বিষয় আছে কি, অনুপাত বিশ্লেষণ। অনুপাতটা কি একটু ভালো করে শোনো। অনুপাত হচ্ছে দুইটা বিষয়ের সম্পর্ককে যখন আমি গাণিতিকভাবে সংখ্যাত্মকভাবে প্রকাশ করব, দুইটা বিষয়ের সম্পর্ককে যখন আমি গাণিতিকভাবে সংখ্যাত্মকভাবে বিশ্লেষণ করব, সেটাই হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ। দুইটা বিষয়ের সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে কি অনুপাত। আবার বলি, দুটি বিষয়ের সম্পর্ককে যখন গাণিতিকভাবে ব্যাখ্যা করা হয়, সেটাই হচ্ছে কি সংখ্যাত্মক রূপ দেওয়া হয়, সেটাই হচ্ছে কি অনুপাত। আচ্ছা, যেমন একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছেন, আর 30 জন স্টুডেন্টের জন্য একটা মাত্র টিচার বরাদ্দ। 30 জন স্টুডেন্টকে কে পড়াবে? একজন টিচার পড়াবে। তাহলে স্টুডেন্ট আর টিচারের রেশিওটা কিরকম হবে, অনুপাতটা কি হবে? আমি এক কথায় বলতে গেলে সেটা হবে 30:1। অনুপাতকে ইংরেজিতে বলা হয় ইস্টু 30:1 বা 30:1। তার মানে 30 জন ছাত্রের জন্য বরাদ্দ আছে কি একজন শিক্ষক। এটাই হচ্ছে কি, এই যে সম্পর্ক, এই যে শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক, সেটাকে আমি কি করেছি, সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছি। আর এটাই হচ্ছে কি অনুপাত। আর অনুপাতের মাধ্যমে যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়, তখন তাকে বলা হয় কি অনুপাতের মাধ্যমে যখন এইসব প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে, সম্পর্কগুলোকে, বিভিন্ন উপাদানের সম্পর্কগুলোকে বিশ্লেষণ করা হয়, সেটাই হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ। ঠিক আছে? আচ্ছা, অনুপাত বিশ্লেষণের মধ্যে প্রথমে করতে গেলে অনুপাত বিশ্লেষণের জন্য কিছু জিনিস সম্পর্কে আমাকে আগে ধারণা নিতে হবে। যেমন অনুপাত বিশ্লেষণের মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে? অনুপাত বিশ্লেষণের যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে আমি তোমাদেরকে আজকে তারল্য ভিত্তিক অনুপাত, অনেকগুলো অনুপাতের শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে আমি তোমাদেরকে আজকে পড়াবো তারল্য ভিত্তিক অনুপাত সমূহকে। তারল্য ভিত্তিক অনুপাত, এখানে অনেকগুলো অনুপাত পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি এই অনুপাত বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে থেকে আমি একটা পদ্ধতি নিচ্ছি, সেটা হচ্ছে তারল্য ভিত্তিক অনুপাত বিশ্লেষণ। আমি আজকে আলোচনা করবো তারল্য ভিত্তিক অনুপাত বিশ্লেষণ। আচ্ছা, একটা স্টেপ আলোচনা করব। অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো বিষয় নিয়ে অনুপাত বিশ্লেষণ করা যায়। তো আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তারল্য ভিত্তিক অনুপাত সমূহ। তারল্য ভিত্তিক অনুপাত, তারল্য জিনিসটা কি? একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদত্ব আছে সেটাকে বলছি কি তারল্য। একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদত্ব আছে সেটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের তরল অবস্থা। আচ্ছা, এর সাথে সম্পৃক্ত আছে চলতি অনুপাত, তরল অনুপাত। এর সাথে আমাকে জানতে হবে, আমি চলে যাচ্ছি, তারল্য ভিত্তিক অনুপাত। তারল্য ভিত্তিক অনুপাতের মধ্যে আছে কি চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, লাস্ট ওয়ান হচ্ছে
চলতি দেনা অনুপাত। ঠিক আছে, এই তারল্যভিত্তিক অনুপাতের মধ্যে যতগুলো আছে তার মধ্যে হচ্ছে এই চারটা হচ্ছে প্রধান, সেটা হচ্ছে চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত এবং মূলধন ও চলতি দেনা অনুপাত। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব চলতি অনুপাত। ঠিক আছে, চলতি অনুপাত থেকে একটা প্রতিষ্ঠানে চলতি অনুপাত না, আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে চলতি অনুপাত। নিশ্চয়ই দেখা হয়ে গেছে চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত এবং মূলধন এবং চলতি দেনা অনুপাত। এই চারটা বিষয়ের মধ্যে এখন আলোচনা করছি চলতি অনুপাত নিয়ে। ঠিক আছে, এখন দেখো চলতি অনুপাত নিয়ে আমি আলোচনা করবো। চলতি অনুপাত কাকে বলে? চলতি সম্পদকে যখন চলতি দায় দ্বারা ভাগ করা হয় তখন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে চলতি দায় এবং চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে যখন অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাত সময় দেখো, চলতি অনুপাত প্রতিটি কি লাগবে? চলতি সম্পদ আর লাগবে চলতি দায়। এই দুইটা সম্পর্ককে যখন অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করা হয় তখন হচ্ছে কি চলতি অনুপাত। তাহলে এটা কি হবে? দেখো, তাহলে এটা কি হচ্ছে? চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন আমাকে জানতে হবে চলতি সম্পদটা কি। আমরা শুধু আজকে একটা শিখবো, চলতি যতটুকু পারা যায় আমি আজকে একটা বুঝাবো। তারল্যভিত্তিক অনুপাতের মধ্যে প্রথম কে আসতেছে চলতি অনুপাত। আজকে সেই চলতি অনুপাত নিয়ে আমি আলোচনা করবো। চলতি অনুপাত কি? চলতি সম্পদ এবং চলতি দায়ের সম্পর্কে যখন অনুপাতের গণতান্ত্রিকভাবে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এখন আমাদেরকে জানতে হবে চলতি সম্পদ কি। যে সম্পদ এক বছরের কম সময়ের মধ্যে দ্রুত নগদ টাকা রূপান্তর করা যায় সেটাই হচ্ছে কি চলতি সম্পদ। যে সম্পদকে এক বছরের কম সময়ের মধ্যে দ্রুত নগদ টাকা রূপান্তর করা যায় সেটাই হচ্ছে কি চলতি সম্পদ। চলতি সম্পদের নামগুলো আমি এখানে লিখছি কি কি। চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে আছে কি? প্রথমে নগদ তহবিল। ঠিক আছে, নগদ তহবিল চলতি সম্পদ একটা বড় চলতি অনুপাত। চলতি সম্পদের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি নগদ তহবিল। নগদ তহবিল নগদ টাকা পয়সা যা কারবারে থাকে ওইটাকে নগদ তহবিল বলছে। নগদ তহবিল বা নগদ টাকাকে দ্রুত নগদ আয় রূপান্তর করার কোনো প্রয়োজন নেই, কারণ এই এমনিতেই নগদ অবস্থায় আছে। আমার যখনই টাকা লাগবে আমি ওখান থেকে নিয়ে খরচ করতে পারবো। তারপর আসো ব্যাংক। ব্যাংকে আমরা যে টাকা পয়সা রাখি সেখানেও আমরা কি করতে পারি? যখন টাকা লাগবে আমরা চেক দিয়ে বা কার্ড দিয়ে তুলে ফেলতে পারি। চলতি সম্পদ ওইটা একটা চলতি নগদ তহবিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চলতি সম্পদ। তারপর আছে দেনাদার। দেনাদার একটা কি চলতি সম্পদ। দেনাদারের দেনাদার কিসের মাধ্যমে তৈরি হয়? সাধারণত বাকিতে বিক্রয় করলে দেনাদার তৈরি হয়। আর বাকির লেনদেনগুলো সাধারণত 3 মাস 6 মাসের বেশি হয় না। তো তখন আমি যখন একটা প্রোডাক্ট বিক্রি করবো তখন আমার দেনাদার ক্রিয়েট হবে। সেই দেনাদারকে আমি যদি টাকাটা আমি অতি শর্ট টাইমের মধ্যে টাকাটা দেনাদার থেকে আমি যদি কালেক্ট করতে পারি সেটা কি হবে? একটা বেশি দিন এটা আটকে থাকে না, টাকাটা চলে আসে। চলতি সম্পদ এটা একটা অল্প এটা একটা যতদিন পর্যন্ত দেনাদার আমাকে টাকা পরিশোধ করবে না ততদিন পর্যন্ত সে আমার জন্য সম্পদ। ঠিক আছে, দেনাদার থেকে আমি টাকা পাবো সেটা 3 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আমি 1 বছরের মধ্যে অবশ্যই টাকাটা আমি কালেক্ট করে ফেলতে পারবো। তার মানে যখন তাছাড়া মনে করো আমার এখন টাকার প্রয়োজন হচ্ছে, আমি কি করবো? দেনাদারকে যদি কিছু ছাড় দিই তাও কিন্তু টাকাটা দ্রুত নগদ টাকা রূপান্তর হবে। কারণ থেকে ধরো আমি 1000 টাকা পাবো, তাকে যদি আমি তাড়াতাড়ি পাওয়ার জন্য 200 টাকা ছাড় দিয়ে যদি তাকে উৎসাহিত করি 800 টাকা, তাহলে 800 টাকা পাওয়ার ক্ষেত্রে আমি অতি দ্রুত টাকাটা কালেক্ট করতে পারবো। এই জন্য দেনাদারকে কি বলতে হয়? চলতি সম্পদ। কারণ দেনাদারের টাকাটা লং টাইম আটকে থাকে না,
দেনাদারকে সুযোগ দেওয়া হয় অল্প সময়ের মধ্যে। এই জন্য বলা হয় চলতি সম্পদ কাকে বলে? 1 বছরের কম সময়ের মধ্যে যে টাকাগুলোকে নগদ, যে সম্পদকে নগদে রূপান্তর করা যায়, 1 বছরের কম সময়ের মধ্যে যে সম্পদকে নগদে রূপান্তর করা যায় সেটাই হচ্ছে চলতি সম্পদ। এই জন্য দেনাদার একটি কি? চলতি সম্পদ। তারপর আছে প্রাপ্য বিল। এটাকে প্রাপ্য হিসাবে বলে। প্রাপ্য বিল, প্রাপ্য বিল কি? প্রাপ্য বিলও আমার জন্য কি একটা চলতি সম্পদ। প্রাপ্য বিল বাকি লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য বাকি লেনদেনের ক্ষেত্রে কি করা হয়? প্রাপ্য বিল ইস্যু করা হয়। সেই জন্য এটাও একটা কি? চলতি সম্পদ। তারপরে আর আছে তোমার অগ্রিম। অগ্রিম খরচাবলী, মনে করো অগ্রিম খরচাবলী তোমার জন্য এটা কি? চলতি সম্পদ। অগ্রিম খরচাবলী তোমার জন্য কি? চলতি সম্পদ। অগ্রিম মনে করো মোবাইলের টাকা, তুমি যদি মোবাইলের টাকাটা মনে করো তোমার 50 টাকা লাগবে, তুমি যদি 1 মাসে তোমার 50 টাকা লাগে, তো সেই জায়গায় তুমি যদি 100 টাকা ঢুকায় রাখো 1 মাসের জন্য, তাহলে কি যে টাকাটা ইউজ হবে না সেই টাকাটা তোমার জন্য সম্পদ। তো খরচের টাকা যদি আমরা অগ্রিম দিয়ে রাখি সেটা আমার জন্য কি হবে? সম্পদে রূপান্তরিত হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমার চলতি সম্পদ। এই চলতি সম্পদগুলোর নাম তোমরা মুখস্থ রাখবে। আপাতত এই কয়টা মুখস্থ রাখো, কারণ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট চলতি সম্পদের নামগুলো। আর তেমন আপাতত এখন কিছু বলবো না, আপাতত এগুলো দিয়েই তুমি মোটামুটি কাবার দিতে পারবে। আরো কিছু আসবে, সেটা আস্তে আস্তে আসবে। এখন যেটা দিয়েছি আপাতত সেটাই এনাও। ঠিক আছে? আরটা আছে তোমার এই সমাপনী মজুত পণ্য, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অগ্রিম খরচাগুলি যেমন সম্পদ, তেমনি বকেয়া আয় সমূহ তোমার জন্য সম্পদ। তারপর সম্পদ হয়ে আছে বিনিয়োগ। এগুলো হচ্ছে কি? কয়টা দিলাম তাহলে? 1 2 3 4 5 6 7 8। আপাতত এই 8টা মুখস্থ রাখো, তাহলেই হবে। নগদ তহবিল, ব্যাংক, দেনা বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম খরচাগুলি, সমাপনী মজুত পণ্য, বকেয়া আয় সমূহ। বকেয়া আয় সমূহ মনে করো তুমি কাউকে একটা সার্ভিস দিয়েছো, ঠিক আছে, কোনো একটা কাজ করে দিয়েছো, কিন্তু সেই কাজের জন্য এখনো সম্মানী পাওনি, সেই টাকাটা এখনো তোমার হাতে সার্ভিস দিয়েই দিয়েছে, সেবা প্রদান করা হয়েছে, কিন্তু টাকাটা এখনো কি তোমার হাতে এসে পৌঁছায়নি। এইটা সার্ভিস কিন্তু দিয়ে দিয়েছো, ওই যে টাকাটা তুমি অন্যজন থেকে পাবে সেটা তোমার জন্য কি হবে? সম্পদ। টাকাটা হাতে চলে আসবে তখনই এটা আয়ে পরিণত হবে। আর যতক্ষণ পর্যন্ত এটা তোমার অন্যের হাতে থাকবে, সেবা প্রদান করেছো কিন্তু এখনো টাকাটা পাওয়া যায়নি, সেটাকে বলছে বকেয়া আয়। আর সেই বকেয়া আয় আমার জন্য কি? চলতি সম্পদ। ঠিক আছে? আচ্ছা, এখন আলোচনা করবো চলতি দায় নিয়ে। এখন আলোচনা করবো কি? চলতি দায় নিয়ে। চলতি দায়ের মধ্যে নগদ তহবিল আসবে না। ঠিক আছে? ব্যাংক যদি সম্পদ হয় ব্যাংক জমা, যদি সম্পদ হয় ব্যাংক জমা কিন্তু উত্তোলন হবে চলতি দায়। তোমরা এটার সাথে মিলিয়ে কিন্তু মনে রাখতে পারো। ব্যাংক জমা কি উত্তোলন। ব্যাংক জমা উত্তোলন তোমার জন্য কি? চলতি দায়। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি আগে লিখে ফেলি। দেনাদার এখানে আসবে কি? পাওনাদার বা প্রদেয় হিসাব। প্রাপ্য বিল এই জায়গায় আসবে প্রদেয় বিল। অগ্রিম খরচাগুলির জায়গায় আসবে বকেয়া খরচাগুলি। তারপরে বকেয়া আয় সমূহের মধ্যে আসবে অগ্রিম
এখানে আসবে স্বল্পমেয়াদী ঋণ। আমরা চলতি সম্পদের নাম যেগুলো মুখস্থ করেছি এর থেকেই আমরা পেয়ে যাব চলতি কি, চলতি দায়গুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলতি দায়ের মধ্যে কি কি আছে দেখো। ব্যাংক জমা, যদি তুমি এখান থেকে মনে রাখতে পারো, মোটামুটি এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট করে আমরা আস্তে আস্তে আরো শিখবো। আজকে আমি সবগুলো দিয়ে দিচ্ছি না। ব্যাংক জমা যদি সম্পদ হয়, ব্যাংক জমাটির তুলনা হচ্ছে কি চলতি দায়। যে দায় 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, 1 বছরের মধ্যেই তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে, তুমি পরিশোধ করবে। কিন্তু কোনো কিছু কেউ আমার থেকে কোনো কিছু পেলে না দেওয়া পর্যন্ত এটা আমার জন্য দায়। ঠিক আছে, এটা আমার জন্য বোঝা। এটাই হচ্ছে চলতি দায়। চলতি বলছে কেন, 1 বছরের কম সময়ের মধ্যে যে দায়টা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেটার নাম হচ্ছে চলতি দায়। আর যেই 1 বছরের কম সময়ের মধ্যে যখন যে সম্পদকে নগদে রূপান্তর করা যায় সেটা হচ্ছে চলতি সম্পদ। আর যে দায় মানে যে দেনা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, শর্ট টাইমে পরিশোধ করতে হয়, সেটা হচ্ছে চলতি দায়। চলতি দায়ের মধ্যে কি কি আছে, ব্যাংক জমাকৃত উত্তোলন। ব্যাংক জমাকৃত উত্তোলনটা কি, ব্যাংকে যে টাকাটা জমা আছে তার অতিরিক্ত যদি উত্তোলন করে সেটা হচ্ছে ব্যাংক জমাকৃত উত্তোলন। জমা টাকার উপর যে উত্তোলনটা, যে লোনটা দেয় সেটা হচ্ছে উত্তোলন, ব্যাংক জমাকৃত উত্তোলন। পাওনাদার, পাওনাদারকে আমি কার কাছ থেকে বা থেকে কোনো কিছু ক্রয় করলে যে ব্যক্তি আমার থেকে টাকা পাবে সেটা হচ্ছে পাওনাদার। পদেয় ঋণ, সেটাও এরকম ঋণ, পাওনাদারের মতোই এটা পদেয় ঋণ। বকেয়া খরচা বলি, খরচের সার্ভিস নিয়ে ফেলেছি কিন্তু এখনো টাকা পরিশোধ করতে পারিনি, সেটা হচ্ছে বকেয়া খরচ। ধরো মোবাইলের এই যেমন কি হতে পারে, গ্যাস অথবা ওয়াসার পানি বিলটা ওরকম, যেমন আমরা ওয়াসার পানি ব্যবহার করে ফেলেছি 1 মাস, কিন্তু এখনো বিলটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই বিলের টাকা যখন আমি পরিশোধ করবো না, সেটা হচ্ছে তোমার জন্য কি এই বকেয়া খরচা বলি, খরচ। অগ্রিম আয়সমূহ কেউ আমাকে, ধরো অনেক কোচিং সেন্টারে আছে না, অনেক টিচার আছে না যে করানোর আগে অ্যাডভান্স নিয়ে ফেলে, তো এই ক্ষেত্রে কিন্তু টিচার এখনো তোমাকে সার্ভিসটা দেয়নি, যে টাকাটা অগ্রিম নিয়ে নিয়েছে, তাহলে তোমরা ওকে কি পাচ্ছ, সেবাটা পাচ্ছ। সেবা এখন কিন্তু এখনো পরিশোধ করেনি, টাকাটা কিন্তু অগ্রিম নিয়ে নিয়েছে। তো এরকম আগাম যদি কোনো টাকা পয়সা নেওয়া হয়ে থাকে বাড়ির পক্ষ, তুমি যদি নিয়ে থাকো সেটা তোমার জন্য অগ্রিম আইন। স্বল্পমেয়াদী ঋণ, স্বল্প সময়ের জন্য ব্যাংক ঋণ প্রদান করে থাকে 1 বছরের কম সময়ের জন্য, সেটা হচ্ছে কি স্বল্পমেয়াদী ঋণ। আর স্বল্পমেয়াদী ঋণ হচ্ছে চলতি দায়। তাহলে এখন আমরা আজকে শিখে ফেললাম চলতি সম্পদ কাকে বলে এবং চলতি দায় কাকে বলে। ঠিক আছে, এই নামগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এই নামগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় দিয়ে কি পাবো আমরা, চলতি সম্পদ এবং চলতি দায় দিয়ে আমরা কি পাবো, চলতি সম্পদ এবং চলতি দায় দিয়ে পাবো আমরা চলতি অনুপাত। আমাদের চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় সমান কি চলতি অনুপাত। এতটুকু মনে রাখলেই হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো, আমি আর বোঝাবো না, কারণ আগামী ক্লাসে আমি চলতি অনুপাতের উপর একটা অঙ্ক নিয়ে আসবো। চলতি অনুপাত আমরা আজকে শিখে ফেললাম, চলতি অনুপাত কাকে বলে, চলতি অনুপাতে জানার জন্য কি কি লাগে, চলতি সম্পদ লাগে, চলতি দায় লাগে, চলতি সম্পদ কি কি, চলতি দায় কি কি আমরা জেনেছি। তো আগামী ক্লাসে আমি এই চলতি সম্পদ এবং চলতি দায়ের উপর একটা অঙ্ক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত চলতি অনুপাত শেষ করতে পেরেছি। তোমরা কোনো কিছু না বুঝে থাকলে আমাকে জানাবে, কমেন্টস করে জানাবে। আর প্রতি বৃহস্পতিবার একটা বিশে অনলাইনে জুমে তোমাদের সাথে আমার ক্লাস থাকবে, ঠিক আছে? তো ওটা ফলো করবে, তোমাদেরই উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।